স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 213 পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুল অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 9 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা 3630 মিটার। এখানে সান্দাকফু হচ্ছে সেই পর্বতশৃঙ্গটার নাম। এটা লেখার প্রয়োজন নেই, আমি বোঝার সুবিধার জন্য এটা লিখে দিয়েছি। 2 দাগে রয়েছে শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত বক্সার বাগবনে। 3. সুন্দরী গাছ ম্যানগ্রোভ জাতীয় গাছ। 4. কেলেঘাই ও কংসাবতীর মিলিত নাম হলো হলদি। 5. লেজে ভর দিয়ে লাফাতে পারে চ্যাং মাছ। 6. বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1905 সালে। 2 দাগে রয়েছে সঠিক উত্তরটি খুঁজে পূর্ণবাক্যে লেখো। 1. দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত ডানকুনিতে। 2. সাদা অর্কিড আছে কার্শিয়াংয়ে। 3. আনারস ও কলা বিখ্যাত তরাই অঞ্চলে। 4. মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে দামোদর নদী থেকে। 5. হাটে বাজারে বেচা কেনা যাবে না ন্যাদোস। 3 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 দাগে রয়েছে বিদ্যাধরী নদীর তীরে চন্দ্রকেতু রাজার দুর্গ। 2. আত্রেয়ী নদীর তীরে বালুরঘাট। 3. তারকেশ্বর নদীর তীরে আরামবাগ। 4. তোরসা নদীর তীরে কোচবিহার। 5. মহানন্দা নদীর তীরে ইংলিশ বাজার। এরপরে আমরা 4 দাগের প্রশ্নে চলে আসছি। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। 1. আমাদের দেশের 4 জন মহান বিজ্ঞানীর নাম লেখো। 4 জন মহান বিজ্ঞানী হলেন আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু। 2 দাগে রয়েছে আমাদের দেশের 4 জন বিপ্লবীর নাম লেখো। 4 জন বিপ্লবী হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘা যতীন এবং ভগৎ সিং। 3 দাগে রয়েছে পশ্চিমবঙ্গকে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, কি কি নাম লেখো। পশ্চিমবঙ্গকে ভূপ্রকৃতির বিভিন্নতার ওপর নির্ভর করে 6 ভাগে ভাগ করা যায়, যথা ক. তরাই ও ডুয়ার্স অঞ্চল, খ. উত্তরের সমভূমি অঞ্চল, গ. রাঢ় অঞ্চল, ঘ. উপকূলের বালুকাময় সমভূমি, ঙ. গঙ্গার বদ্বীপ অঞ্চল, আর চ. সুন্দরবন অঞ্চল। 4 দাগে রয়েছে তীরধনুক হাতে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তার সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জনের নাম লেখো। এমন 4 জন হলেন সিধু, কানহু, তিতুমির এবং বিরসা মুন্ডা। 5 দাগে রয়েছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জন মহিলার নাম লেখো। 4 জন মহিলা হলেন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা এবং সরোজিনী নাইডু। 5 দাগে ছক পূরণ করো। শহরের বৈশিষ্ট্য, সদর শহর ও জেলার নাম। 1 হচ্ছে মদনমোহন মন্দির, এটা রয়েছে কোচবিহারে, জেলার নাম হচ্ছে কোচবিহার জেলা। 2 দাগে কুলিক পাখিরালয়, এটা রয়েছে রায়গঞ্জে, উত্তর দিনাজপুর জেলা। 3 চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা জেলা। আবহাওয়া অফিস, আলিপুর, দক্ষিণ 24 পরগনা জেলা। শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম জেলা। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 টিকা লেখো। গঙ্গা নদী। ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী। গঙ্গার কয়েকটি উপনদী হল দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। শাখা নদী। গঙ্গার কয়েকটি শাখা নদী হল ইছামতি, জলঙ্গি, মাথাভাঙা প্রভৃতি। সবুজ বিপ্লব। সংজ্ঞা: 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ: 1 উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব: 1 গমের উৎপাদন সবথেকে বেশি বৃদ্ধি পায়, 2 ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, 3 খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। 6 দাগের 2 প্রশ্ন, রুর
অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, গাছপালা, পশু পাখি যে কোনো তিনটি সম্পর্কে লেখো। এটা রুর অঞ্চল হবে না, এটা রাঢ় অঞ্চল হবে। প্রথমে রাঢ় অঞ্চল বা মালভূমি অঞ্চলের নদ নদী। রাঢ় অঞ্চলের নদীগুলি ছোটনাগপুরের মালভূমি থেকে সৃষ্ট। নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট ও নদীখাত অগভীর, ফলে নদীগুলিতে বর্ষাকালে অতিরিক্ত জল ধারণ করার ক্ষমতা থাকে না, তাই বেশি বৃষ্টি হলেই বন্যা দেখা দেয়। এখানকার উল্লেখযোগ্য নদীগুলি হল দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, সুবর্ণরেখা, কেলেগাই, মুন্ডেশ্বরী প্রভৃতি। রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি বা ভূমিরূপ। রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্যগুলি হলো: ১. রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদীসমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। ২. অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। ৩. সাধারণত অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিম ভাগ কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায়। ৪. রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দ্বারা আবৃত থাকে। রাঢ় অঞ্চলের বনজঙ্গল, স্বাভাবিক উদ্ভিদ বা গাছপালা সম্পর্কে পরিচয়। রাঢ় অঞ্চলের বিভিন্ন স্থানে শাল, সেগুন, মেহগনি, সিরিস, আকাশমণি, বাবলা, কদম, বাঁশ, বেত এবং নানা রকম লতানো গাছের ঝোপঝাড় দেখা যায়। একসময় কৃষিকার্যের জন্য এখানকার বহু বনজঙ্গল কেটে নেওয়া হলেও বর্তমানে বন দপ্তরের প্রচেষ্টায় বিভিন্ন স্থানের রাস্তা বরাবর নতুনভাবে বনভূমি সৃষ্টি হয়েছে। আর রাঢ় অঞ্চলের পশু পাখি। মালভূমি অঞ্চলে বা রাঢ় অঞ্চলে বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখা যায়, যেমন হরিণ, বন্য মহিষ, শিয়াল, বাজ পাখি, হাতি, সাপ, টিকটিকি, ব্যাঙ ইত্যাদি। এছাড়াও নানা ধরনের পোকামাকড়ও এখানে দেখা যায়। ৭-এর প্রশ্নে রয়েছে, আমাদের দেশের সম্পদ রাজা রামমোহন রায় অথবা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা জানো লেখো। ১৯ শতকের সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় ১৮১৫ খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য ১৮২৮ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। তাঁর আন্দোলনের প্রভাবে ১৮২৯ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে BA পাস করেন। ইংল্যান্ডে গিয়ে ICS পরীক্ষায় ৪র্থ স্থান লাভ করেন। ব্রিটিশদের গোলামি করবেন না বলে তিনি সরকারি চাকরি প্রত্যাখ্যান করে দেশ সেবার কাজে যোগ দেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। তিনি রাশিয়া ও জার্মানি হয়ে জাপানে আসেন। তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। রাসবিহারী বসুর অনুরোধে তিনি ভারতীয়দের আহ্বান জানিয়ে বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এবং ডাক দেন দিল্লি চলো। জাপানের সরকারের কাছে সাহায্য না পেয়ে আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।